গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, ব্যক্তিগত। তরুণ বয়স্ক ছেলেদের খুন হয়ে পথে পড়ে থাকার খবর কলকাতা বা তার আশেপাশের জনপদে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। সংবাদদাতারা অবশ্য কিছুটা রকমফের করার জন্য কখনো লেখেন ইয়ুথ, কখনো লেখেন ম্যান। কিন্তু আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, বয়সের হিসেবটা 18 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ। কদাচিৎ কখনো 16ও দেখা যায়। এ নিয়ে পাঠকরা আর মাথা ঘামান না, পুলিশও না। তারা ধরে নিয়েছেন এসব দলের ব্যাপার। কোন দল, দুই ভিন্ন দলের কলহ, কি নিজের দলের মধ্যে বিশ্বাসঘাতকতার শাস্তি, তা তারা জানেন না, জানার চেষ্টাও করেন না। তারা যে ধরতে পারেন না তা নয়, একটু চেষ্টা করলেই পারেন। কিন্তু তাদেরও বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করতে হয়। সাপের হাঁড়িতে হাত ঢোকাতে যাবেন কোন দুঃখে? তাছাড়া ধরেই বা লাভ কি? সঙ্গে সঙ্গে 3টে ফোন কল আর 5খানা চিরকুট আসবে। নিজে নিজে কানমলা খেয়ে ছেড়ে দিতে হবে। এ ব্যাপারে সব দলই সমান, আর সকলেরই কিছু না কিছু অনিষ্ট করার শক্তি আছে। সুতরাং যার সন্তান গেল, তার মা বাবা বোন ছাড়া এ নিয়ে কেউ মাথা ঘামান না, এবং তারাও এর কোনো প্রতিকার আশা করেন না। শুধুই কাঁদেন আর মাথা চাপড়ান। না শাসক, না রক্ষক, আর না জনসাধারণ, কেউই কোনো উদ্বেগ বা ক্ষোভবোধ করেন না। পাঠকরা পড়ার সঙ্গে সঙ্গে অন্য সংবাদে চলে যান। ঘটনাটা কোথায় ঘটেছে সেটুকুও লক্ষ্য করেন না অনেকে। তবে এবারের খবরটায় অনেকেই একটু বিস্মিত হয়েছেন, একটু ভাববার চেষ্টা করেছেন এ বিশেষ খুনের কারণ বা তাৎপর্য কী। কারণ এবার খুন হয়েছে ছেলে নয়, মেয়ে। ঘরে আত্মীয়, স্বামী বা চোর ডাকাতের হাতে খুন হয়ে পড়ে থাকা নয়, অথবা ভিক্টোরিয়া মেমোরিয়াল কি গড়ের মাঠের আনাচে কানাচে নয়। সেও তো অতি সাধারণ ঘটনা। একেবারে লাল দিঘির পাশে মহাকরণের সামনে লাশটা পড়ে আছে, একটি সুবেশা তরুণী মেয়ে। কে বা কারা তার গলা টিপে মেরেছে? না, কোনো জৈবিক অত্যাচারের চিহ্নও নেই। রেপ আর মার্ডারও সাধারণ ঘটনা হয়ে উঠেছে প্রায়। এ শুধুই হত্যা। কোনো কাগজপত্র সঙ্গে নেই, শনাক্ত করার মতো কোনো চিহ্ন কোথাও রাখেনি হত্যাকারী। শাড়িতে ধোপাখানার নম্বর ছিল বোধহয়, কে সুনিপুণ হাতে সেটা কেটে নিয়েছে। তবু শনাক্ত হলো দৈবাতি। যে কটি পুলিশের লোক এসে লাশ গাড়িতে তুলেছিল হাসপাতাল তথা মর্গে পাঠাবার জন্য, তার মধ্যে একটি অল্প বয়সী কনস্টেবল ছিল। সে বলে উঠল, আরে, এ যে আমার পাড়ার মেয়ে, শান্তু, বিশ্বাসদের মেয়ে। ভালো নাম কি জানি না, তবে দেখি তো প্রায়ই। এমএ পড়ে শুনেছি, গতবারে পাশ করার কথা, তৈরি হয়নি বলে দেয়নি। দেখে তো যা মনে হয় শান্তশিষ্ট মেয়ে। একে কে খুন করল? অতঃপর শনাক্তকরণে কোনো অসুবিধে রইল না আর। মহেশ বিশ্বাস এই মহাকরণেই কাজ করেন। তার দাদা অর্থাৎ মেয়ের জ্যাঠা উড়িষ্যার পুলিশ অফিসার। মেয়ের নাম শান্তনা, এই প্রথম সন্তান। আরও 2টি ভাই আছে। একজন বিকম পাশ করে চাকরি চেষ্টা করছে, আর একটি স্কুলে পড়ে। সাধারণ মধ্যবিত্ত ভদ্র পরিবার। বেলেঘাটায় নিজেদের বাড়ি। অবস্থা খুব অসচ্ছল নয়। এখন প্রশ্ন, কে খুন করল, কেন খুন করল? এ প্রশ্ন নিয়েও অবশ্য কেউ মাথা ঘামাত না, যদি না মেয়ের জ্যাঠা পরেশবাবু খবর পেয়ে এসে পড়তেন। তিনি নিঃসন্তান। এই ভাইজিটি তার বড় প্রিয় ছিল, নিজের কাছে রাখতেন। পড়ার অসুবিধা হবে বলে উড়িষ্যায় রাখেননি, কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন।
তিনি এসে এখানকার এক কর্তা ব্যক্তিকে চেপে ধরলেন। এই খুনের কারণ আর কর্তার খবরটা আমাকে জেনে দিন দয়া করে। দিতে পারি, কিন্তু লাভ কি হবে পরেশবাবু? কোনো শাস্তি দেওয়াতে পারবেন না। যদি বা অ্যারেস্ট করি, কেসও উঠে দাঁড়ায়, দেখবেন শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণ আর পুলিশ পক্ষ দিতে পারছেন না, সাক্ষীও গোলমাল করে ফেলছে। তা হোক, যদি পলিটিক্যাল পার্টির ব্যাপার না হয় তাহলেও কি প্রমাণ লোপ পায় না? আপনি অভিজ্ঞ লোক হয়ে এ কি বলছেন? কত রকম কারণ থাকে চাপ আসবার, সে তো আপনি জানেন। আর কিছু বললেন না পরেশবাবু। এসব কথা যে কত সত্য আজকাল তা তিনিও জানেন বই কি। তাই তিনি কিছুই জানতে পারলেন না, খোঁজ খবর আর বিশেষ করলেন না। করলে আরও আঘাত পেতেন, কারণ সান্ত্বনার পরে যে লোকটি তার বেশি প্রিয়, বা যে ছেলেটি বলাই উচিত, সে হলো তার শালার ছেলে অতনু। অতনু প্রিয়দর্শন, বুদ্ধিমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তেমন কোনো কৃতিত্ব দেখাতে না পারলেও পাশ করেছে সবগুলোই, এবং বেশ ওয়াকিবহাল। পড়াশুনো করা ছেলে, স্নেহ করার মতোই। সেই অতনুই আসলে এ কাহিনীর নায়ক। আত্মীয়তাটা খুব নিকট না হলেও আসা যাওয়া ছিল। সান্ত্বনার যে এমন একটি দাদাকে ভালো লাগবে সে তো শতসিদ্ধ। বয়সে খুব একটা তফাৎ ছিল না, বছর চারেকের বড় অতনু। কিন্তু সে এমএ পাশ করেছে যখন, সান্ত্বনা তখন 5th ইয়ারে পড়ে। বাড়িতে আসা যাওয়া তো ছিলই। প্রেসিডেন্সি কলেজের করিডোরে দেখাশুনো গল্পগুজব হতো প্রায়ই। অতনু প্রায় ওকে নিয়ে গিয়ে চা খাওয়াতো, চা, কফি, শরবত, যখন যা সুবিধে। তার বাবার অবস্থা খুব একটা ভালো না হলেও পিসে মশাইয়ের দৌলতে হাত খরচের অভাব হতো না অতনুর। অতনুর সঙ্গে ঘনিষ্ঠতা হলে তার বন্ধুদের সঙ্গে মিলেমিশা হবে বই কি। তারাও কেউ বাজে বকাটে ছেলে নয়, সবাই লেখাপড়া করে। তাদের কথাবার্তা থেকে অনেক কিছু জানতে পারল। সান্ত্বনার মনে হলো যেন বিশ্বের বাতায়ন খুলে দিয়েছে ওরা তার মনের সামনে। পৃথিবী জোড়া যে রাজনীতির দাবা খেলা চলছে তা আগে কিছুই বুঝত না, এরাই বুঝতে শেখালো। শ্রেণী সংঘর্ষ সম্বন্ধে কিছু কিছু পুঁথিগত জ্ঞান ছিল বটে, তাও পাঠ্য বই থেকে যেটুকু আহরণ করা যায়। কমিউনিজম জানত, সেও আবছা আবছা। চীনের সাম্যবাদ ও রাশিয়ার সাম্যবাদে কি ফারাক তা জানত না। যুগোস্লাভিয়া কেন আলাদা তাও না। কেন শিয়া কোটি কোটি ডলার খরচ করে দেশে দেশে অন্তর্কলহ বাঁধাচ্ছে ও রাজনীতিক খুন জখম করছে তাও কিছুটা জানল। আগেকার কংগ্রেসের রাজনীতির কথা বাবা জ্যাঠা মামাদের কাছে শুনেছে। সে স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাসের জীবন্ত সাক্ষী তারা। কিন্তু এখনকার কংগ্রেসী রাজনীতি তারা জানেন না। তার গোপন কুটিল বা জটিল দিকগুলো তো নয়ই। তাও জানল খানিকটা এদের কাছ থেকে। তারা কতটা ঠিক জানে, কতটা অনুমান, আর কতটা গালগল্প, তা সান্ত্বনার জানার কথা নয়। ঠিক বিচারের শক্তি অভিজ্ঞতা ছাড়া হয় না। সুতরাং সে এদের কথা যেন হাঁ করে গিলত এবং বিশ্বাস করত। অতএব ক্রমশ তাদের সঙ্গে এক বিশেষ রাজনীতিক দলে জড়িয়ে পড়বে এও সুনিশ্চিত। 2-এর পর 3-এর মতোই যেন সনাতন ক্রমে। প্রথম প্রথম উৎসাহের অন্ত ছিল না সান্ত্বনার। পুরুষ বন্ধুদের মতো অর্ধেক মন নিয়ে, ইংরেজিতে যাকে বলে হাফ হার্টে ডলি, আসেনি সে। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, কর্তৃত্বাধিকার বাঁচিয়ে রাজনীতি করা, মত দলের কাজ করা সে জানে না। সে নিজে যেমন উঠে পড়ে কাজ করতে শুরু করল, এদেরও কতকটা ঠেলে মেরে করাতে লাগল। সেই দলের মত বা বিশ্বাস বা ধারণাকে বিশ্বাস করেছে। সে মনে করে এই দলের হাতে বা এই মতে বিশ্বাসী কর্মীদের হাতে দেশ গঠন কি শাসনের ভার এলে দেশবাসীর সত্যকার কল্যাণ হবে। একদিন প্রকৃতই শান্তি ও সমৃদ্ধি আসবে এদেশে। সংখ্যাতত্ত্ব সে জানে না,
এই বিপুল জনসংখ্যার মুক্তির পথ বড় বড় নেতারা চিন্তাবিদরা ভেবে কুল পাচ্ছেন না। এত সহজে এই বিপুল সমস্যার সমাধান হবে না, একথা তার মাথায় কেউ ঢোকায়নি। তার পৃথিবী ছোট, লেখাপড়া সীমাবদ্ধ। তার কাছে ব্রিলিয়ান্ট এই ছেলেগুলির বাকজালই যথেষ্ট। মনে প্রাণে এদের কথা বিশ্বাস করেছে সে, আর সেই কারণেই কার্যক্ষেত্রে নেমে প্রচণ্ড আঘাত পেল। পার্টির কাজ কি আগে জানত না। দলের কর্মীদের অন্তরঙ্গ এবং বিশ্বস্ত হয়ে ওঠার পর অনেক কথাই জানল। ধারণা, বক্তৃতা এবং উত্তেজক বাক্য থেকে বাস্তব সত্য যে অনেক দূরে, সে সম্বন্ধে কিছুটা সত্যকার জ্ঞান লাভ করল। ক্রমে ক্রমে জানল যে এই যে প্রতিদিন কিছু কিছু খুন হচ্ছে, কিশোর বা তরুণ, এরা সকলেই রাজনৈতিক দলের বলি নয়। তুচ্ছাতে তুচ্ছ ব্যক্তিগত কারণে, অনেক সময় প্রণয়ঘটিত কারণে, তাও নিতান্তই কাফলাভ যাকে বলে, তার জন্য খুন হয়। খুন হয় গোপন জুয়া খেলার চক্রে এসে পড়ে যে নির্বোধ ছেলেরা হেরে যাওয়া টাকা শোধ করতে পারে না, তারাও। এগুলো করা ভবিষ্যতে এমনি মাকড়সার জালে এসে পড়া ছেলেগুলোর মনে আতঙ্ক সৃষ্টির জন্য, যাতে তারা পরে যেমন করে হোক চুরি, জুচ্চুরি, জালিয়াতি করেও এদের প্রাপ্য শোধ করে। আর এমনি খুন হওয়া মাত্রই বিভিন্ন দল বা পার্টি ছোটে আগে কে এই লাশটাকে দখল করে নিজেদের দলের কর্মী বলে দাবি করতে পারে। তাতে প্রতিদ্বন্দ্বী দলগুলিকে অপরাধী বলে প্রচার করার সুবিধা হয়। আরও জানল ক্রমশ যে চতুর্দিকে যে বড় বড় লুট হচ্ছে, ব্যাংক ডাকাতি বেশিরভাগ, তা সবে রাজনৈতিক দলের কাজ নয়। এই আবহাওয়ায় অনেক ক্রিমিনাল ফায়দা তুলছে। আবার ফ্ল্যাটে ঢুকে যে গহনা টাকা লুট হয়, তাও সব সাধারণ অপরাধীদের কাজ নয়। এবং কিছুদিন পর আরও দেখল, দলের নাম করে তাদের শক্তির সুবিধা সুযোগ নিয়ে যে সব ডাকাতি হয়, তারও সব টাকা দলের কোষাগারে জমা পড়ে না। যারা এতটা ঝুঁকি নিচ্ছে, এ টাকার অনেকখানি তাদের প্রাপ্য বলে এরা নিজেদের বিবেককে বোঝায়, এবং সেই টাকায় কিছু কিছু মদ্যপান, ক্যাবারে ক্লাবে ফুর্তি বা ফ্লাশ খেলা ইত্যাদিতে খরচা করা কিছুমাত্র অন্যায় নয়, বরং প্রাপ্য, তাদের হক। কথা মুখেও বলে। দলের কর্তাদের বোঝায়, যতটা কাগজে লিখেছে অত টাকা তারা পায়নি, শালারা মিছে করে বলেছে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে বলে। তবে হ্যাঁ, কিছু তারা নিয়েছে, নেবে বই কি। প্রাণ হাতে করে দলের রসদ জোগাচ্ছে, একটু আনন্দ করতে না দিলে চলবে কেন? তাদের তো ধরুন এক পা জেলে দিয়ে এসব কাজ করা। এইখানেই বাঁধল সংঘাত। সান্ত্বনা সরল বিশ্বাসে কাজ করতে এসেছিল। উচ্চ আদর্শের জন্য স্বার্থত্যাগ করবে, জীবন পর্যন্ত দেবে প্রয়োজন হলে। দেশের সেবা করতে গেলে কিছু কিছু তথাকথিত অন্যায় করা যেতে পারে, সে অন্যায় পাপ নয়, তাকে বোঝানো হয়েছিল। সে বলল, এভাবে কেন টাকা নেবে তোমরা? তাহলে সাধারণ ক্রিমিনালের সঙ্গে তোমাদের তফাৎ কি রইল? প্রাণ ধারণের জন্য যে টাকার দরকার, সে টাকা দল তো তোমাদের দিচ্ছেই। ফুর্তি করার জন্য এ টাকা খরচা করার কোনো অধিকার নেই। তা করলেই সেটা পাপ বা অন্যায়ের পর্যায়ে পড়বে। প্রথম প্রথম দাদার বন্ধুরা, বর্তমানে ওর দাদারা, সান্ত্বনা ওদেরও দাদা বলতে আরম্ভ করেছে, কাজলদা, দীপুদা ইত্যাদি। ওকে বোঝাবার চেষ্টা করেছিল তারা জীবন বিপন্ন করে এ টাকাটা দলের জন্য সংগ্রহ করছে। ধরা পড়লে দীর্ঘমেয়াদী জেল তো অনিবার্য। কোনো কোনো ক্ষেত্রে মানুষও মরে দু একটা, ফাঁসিও হতে পারে। এর জন্য একটু স্টিমুলাস দরকার বই কি। ওই ফুর্তিটুকুই সেই উত্তেজক রস। কিন্তু এতদিন সান্ত্বনাও কিছু কিছু বুঝতে শিখেছে। সে বলে, তোমরা বেশ জানো যে তোমাদের কেউ ধরবে না, ধরলেও সাজা হবে না। এ শুধু আমাদের জুজুর ভয় দেখানো। অতনু উত্তেজিত হয়ে ওঠে। কে বলল তোকে? কোনোদিন কখনই কিছু হবে না। দলে দলে ঝগড়া তো আছেই, তাকে লড়াই বলাই উচিত। আর সব দলেরই কিছু না কিছু ইনফ্লুয়েন্স আছে, বেকায়দা করতে কতক্ষণ?
তবুও সান্ত্বনা বুঝতে চায় না, খুঁতখুত করে। ক্রমশ এসব দেশ উদ্ধারের কাজে যে সে বীতস্পৃহ হয়ে উঠছে, উদাসীন মনমরা হয়ে থাকে, নিজেকে অপরাধী বোধ করে, এটা ওর দলের বাকি সকলেই লক্ষ্য করে। বিরক্ত হয়, চিন্তিত হয়। কেবল অতনুর কথাতেই চরমপন্থা নেওয়া থেকে বিরত থাকে। অতনু বলে, আমি ওকে জানি, সাচ্চা হিরে। যদি এ দল ছেড়েও দেয়, চুকলি খাবে না আমাদের নামে, এটা ঠিক। আমি ওর জামিন। কিন্তু শেষ পর্যন্ত জামিন থাকাটা হয়ে উঠল না। অত ভরসা রইল না। আর সে সবটার মূলেই এক বোকা, পাগল, ইমবেসাইল একটা ছেলে, সজল। সজল সান্ত্বনাদের পাড়ার ছেলে। ডান হাতে দুখানা বাড়ির পরেই ওদের বাড়ি। ওরা এক বয়সী। সান্ত্বনার মা যা বলেন, বরং সজল মাস ছয়েকের ছোট সান্ত্বনার চেয়ে। সাধারণ গৃহস্থের ছেলে, অবস্থা খুব একটা সচ্ছল নয়। বাড়িটা নিজেদের, কিন্তু মেরামতের অভাবে জীর্ণ। কাজে সান্ত্বনার কাছাকাছি থেকে এমএ পড়বার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও ওকে বিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখতে হয়েছিল এবং নানা জায়গায় পরীক্ষা দিয়ে ব্যাংকের একটা চাকরিতেও ঢুকতে হয়েছিল। আপাতত কম মাইনে, তবে এ থেকে অফিসার হওয়ার জন্য পরীক্ষা দেওয়া চলে, আর সেক্ষেত্রে মোটামুটি ভালো মাইনেই পাবে, এ আশা আছে। সজল এমনি সরল ছেলে মানুষ গোছের হলেও লেখাপড়ায় খুব খারাপ নয়। সে উঠে পড়ে লাগল। অফিসারের পদবিতে ওঠা একেবারে অসম্ভব নয়, তা সকলেই স্বীকার করবেন। সজল আগেও আসতো এ বাড়ি। সান্ত্বনা উড়িষ্যা থেকে আসার পর সেটা বাড়ল। সে কখনো ঝোঁকের মাথায় শান্তও বলে ফেলত, কখনো বলতো সান্ত্বনাদি। সে যে সান্ত্বনার অনুরক্ত তা দুবাড়ির সকলেই জানত। তবে সে অনুরাগটা প্রেমের পর্যায়ে পৌঁছেছে তা কেউই অনুমান করতে পারেনি। সান্ত্বনা তো নয়ই। সে ওকে স্নেহের চোখে দেখত, ছোট ভাইয়ের মতোই মনে করত, সময় বিশেষে তিরস্কারও করত। অর্থাৎ ওর আনুগত্যটা যাকে সিরিয়াসলি নেওয়া বলে তা কখনো নেয়নি সান্ত্বনা। কিন্তু সজলের আর ধৈর্য মানছিল না। চাকরিতে ঢোকার বছরখানেক পরেই একদিন সোজাসুজি সান্ত্বনার কাছে বিয়ের প্রস্তাব করে বসল। সান্ত্বনা তো অবাক, বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি না তোমার দিদি? তোমার চেয়ে বয়সে বড়, দিদি বলেই ডাকো। ই আবার কি অসভ্যতা? সজল তখন মরিয়া। সে বলে, বড় না ছাই, এক বয়সী, আর বড় হলে বা কি? পৃথিবীর সব দেশেই আকছাড় এমন বিয়ে হচ্ছে, এদেশেও হয়। আমাদের পাড়াতে দেখো না, গোবিন্দ ওর থেকে 10 বছর বড় মেয়েকে বিয়ে করলো। তার আগের স্বামীর দরুন একটা মেয়ে শুদ্ধ। সেক্ষেত্রে হয়তো দুজনেরই ভালোবাসার প্রশ্ন ছিল, কিন্তু আমি তোমাকে চিরদিন নিজের ভাইয়ের মতো ভেবে এসেছি, স্বামী বলে ভাবতে পারবো না। আর এই সবে 1 বছর চাকরিতে ঢুকেছ, কি বা মাইনে পাও? এর মধ্যে বিয়ে করবে কি? বউ ছেলে পুষবে কিসে? যা পাই তাতে গরিবের মতো তো চলবে। আর যদি তোমাকে পাই, তোমাকে সুখী করার জন্য 2-3 বছরের মধ্যে দেখো অফিসার র্যাঙ্কে চলে যাব। তখন আমার কোনো অভাব থাকবে না। ইন দ্য মিন টাইম একটা পার্ট টাইম কাজ কোথাও জোগাড় করে নেব। লক্ষ্মীটি, তুমি না বলো না। লক্ষ্মী কিন্তু নাই বলল, শেষ পর্যন্ত কিছু কড়া কথাও। আর সজলেরও বুক ভাঙার কোনো লক্ষণ দেখা গেল না। সে লেগেই রইল এবং পুনঃ পুনঃ প্রেম নিবেদনে, সান্ত্বনার রূপের স্তুতিতে। সান্ত্বনা জানে তার এমন কোনো রূপ গৌরব নেই, ওটা সজলের চোখের দোষ। বিদ্যা বুদ্ধি বিবেচনার স্তবগানে, ব্যক্তিত্বের জন্য ভক্তি মিশ্রিত বিস্ময় প্রকাশে বরফ গলাবার চেষ্টা করতে লাগল। একদিন কিছু উপহারও এনেছিল। সান্ত্বনা তৎক্ষণাৎ সেটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিতে সে ঘটনার পুনরাবৃত্তি করতে আর সাহস করেনি। তবু সান্ত্বনা যে কোমল হয়ে এসেছিল এটাও ঠিক, আর সেটা সান্ত্বনাও বুঝেছিল। এমন একনিষ্ঠ ভক্ত যে কোনো দুর্বাক্যে, কোনো দুর্ব্যবহারে বিরক্ত কি ক্রুদ্ধ হয় না। তার সম্বন্ধে মনে দুর্বলতা আসতে বাধ্য,
পুরাণের দেবদেবীরা এর থেকে অনেক কম স্তুতিতে বিগলিত হয়ে অনেক দুষ্কর্ম করেছেন। মানুষ তো কোন ছাড়। সজল যে প্রাণপণে পরিশ্রম করছে অফিসের পরীক্ষার জন্য, তা শুধু তার মুখে নয়, অপরের কাছেও শুনেছে। আর সে কি কেবল ওর কাছে যোগ্য হয়ে ওঠার জন্যই নয়? হয়তো আর 1-8 বছর পরে শান্তনা ওর কাছে আত্মসমর্পণই করত, যদি না এই নিদারুণ দুর্ঘটনাটা ঘটে যেত। সজলের কাউন্টারে থাকারও কথা নয়, ক্যাশ ঘরে তো নয়, কারণ তখনও সে টাইপিস্ট মাত্র। কিন্তু কাজ শেখার প্রবল আগ্রহে একটু ফাঁক পেলেই যে চেয়ে সেধে সকলে সাগরিতি করতে আসত। আর বেগার দেবার জন্য তেমন আগ্রহী, বিনয়ী ও সৎলোক পেলে সে সুযোগ কেনা নেয়। দক্ষিণ কলকাতার এক ব্যাংকে যে 7.5 লক্ষ টাকা লুট হলো, তা বিনা রক্তপাতে হয়নি। চৌকিদাররা এই ডাকাতির কথা পূর্বাহ্নেই জানত। বাবুরা বাধা দেবেন না, কারণ তারা ইতিপূর্বের অনুরূপ ঘটনার কথা জানেন। এই কাজে যারা আসে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে। সুতরাং ঘটনাটা মিনিট 10-এর মধ্যেই নির্বিঘ্নে ঘটে যাবার কথা। নির্বোধ সজল এত ভাবেনি। হয়তো নিজের অজ্ঞাতসারে তার সহজ সৎ বুদ্ধি কাজ করেছে। সে একজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরতে গেল। তখন আর গুলি করা ছাড়া উপায় কি? খুন করার ইচ্ছা আদৌ এদের ছিল না। খুব বেকায়দা হলে বোমা ফাটানোর কথা, কিন্তু এক্ষেত্রে বোমা ফাটালে নিজের দলের লোকও জখম হবে। অগত্যা রিভলভার। গুলি পেছন থেকে সোজা এসে মাথায় লেগেছিল। কোনো মতেই তাই সজলকে বাঁচানো গেল না, জ্ঞানী হল না। 8 ঘন্টাটা মাত্র প্রাণটা ছিল। শান্তনা এ খবর পায়নি, মানে নিহত ব্যক্তির নামটা শোনেনি। প্রায় 7.5 লাখ টাকা লুট হয়েছে, এ অঙ্কের কথাটা শুনেছিল দুপুরের রেডিওর খবরে। সেদিন ওদের দেখা হবার কথা নয়, কারণ এসব ঘটনার পর ঘটনার নায়করা চারিদিকে ছড়িয়ে থাকবে এই নিয়ম। টাকাটা সংগৃহীত হয় ওদের কাছ থেকে পুরনো কাগজওয়ালা মারফত। সন্ধ্যার সময় পার্টি অফিসে গিয়ে শুনল টাকাটা 7.5 নয়, 5.5। আর পাহারাদার, গাড়ি চালক ইত্যাদিকে ঘুষ দিতে গেছে 1 লাখ। মোট 4.5 লাখ টাকা পাওয়া গেছে। এটা যে মিথ্যা তা শান্তনা জানে। শুধু সে কথাটা ফাঁস করা উচিত হবে কি না সেই বিষয়ে মনটা স্থির করতে পারেনি। বিষণ্ণ গম্ভীর মুখে বেরিয়ে এলো আড্ডা থেকে। এও আঘাত, কিন্তু তখন এমন প্রচণ্ডতর আঘাতের কথা ভাবতে পারেনি। বাড়ি এসে দেখল তার বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন, মা কাঁদছেন। সজলকে এবাড়ির সকলেই ভালোবাসত, কাঁদারই কথা। শুনল ওর ভাই দুটি সজলদের আত্মীয় স্বজনের সঙ্গে থানায় গেছে। মৃতদেহের শেষ লাঞ্ছনা মর্গের কাঁটা ছেঁড়া বাঁচানো যায় কিনা শেষ চেষ্টায়। অতনুর সঙ্গে দেখা হলো 8 দিন পরে। এ সময়টা ওরা কে কোথায় কাটালো তা জিজ্ঞাসা করা বারণ। তবে মুখ চোখের চেহারা দেখে কটা দিন যে তথাকথিত কোনো ফুর্তির আড্ডায় কেটেছে সেটা বুঝতে কোনো অসুবিধে নেই। এগুলো আগে বুঝতো না শান্তনা, এরাই বুঝতে শিখিয়েছে। মুখে মদের গন্ধ, চোখের কোলে কালি, কথাবার্তা একটা চাপা বিজয় গর্ব। অতনু স্বাভাবিকভাবেই সম্ভাষণ করতে গেল, কিন্তু ঠিক সহজ হতে পারল না। সজলকে সে চিনত। সজল যে এবারের অতি ঘনিষ্ঠ তাও জানা ছিল। এমনকি তার শান্তনা সম্বন্ধে পাগলামির কথাও না জানবার কথা নয়। শান্তনাই কতদিন হাসতে হাসতে গল্প করেছে। সেদিন সজলকে চেনার মতো মনের অবস্থা ছিল না। চকিতের মধ্যে ব্যাপারটা ঘটেছে, ভালো করে দেখার অবসর পায়নি। পরে জেনেছে নামটা। শান্তনা কিন্তু সহজ হবার চেষ্টাও করল না। ওদের দেখা হয়েছিল আপিস পাড়াতেই, সন্ধ্যা কেটে যাবার খানিকটা পরে। গোপন কথা আলোচনা করতে গেলে প্রকাশ্য স্থানে করাই নিরাপদ, কেউ অত সন্দেহ করে না। শান্তনা চাপা কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তোমরা নোবেল কাজ করার জন্য টাকা লুট করছো এই কথাই বলো?
সে সঙ্গে এই কথাও বারবার বলেছ মানুষ খুন কখনো করা হবে না। এবার ও ছেলেটাকে মারলে কেন? হি ইজ আ ড্যামড ফুল। কেউ যদি অমন করে মরণের মুখে ঝাঁপিয়ে পড়তে চায়, আমরা কি করতে পারি? তীক্ষ্ণতর শুধু নয়, বিষাক্ত হয়ে উঠল সান্ত্বনার কণ্ঠস্বর। কিন্তু মানুষ খুন করা দলের জন্য, দেশের কাজ করার জন্য যদি বা সহ্য করা যায়, সে পয়সায় ফুর্তি করার কি জবাব বলতে পারো? না অতনু, দাদা বলতে আর তোমাকে ইচ্ছে করে না। আমি এবার ডিসগাস্টেড হয়ে উঠেছি। তোমাদের হয়ে কাজ করেছি ভাবলেই নিজেকে অসুচি বলে মনে হচ্ছে। কিন্তু আর নয়, আমি একেবারে ছেড়ে দিলাম। আমার জন্য প্রায়শ্চিত্তের কথা পরে ভাবব। আপাতত না, ভয় নেই, পুলিশের কাছে যাব না। আমাদের সেক্রেটারিকে সত্য কথাটা জানিয়ে বিদায় নেব। তারপর তিনি কোনো স্টেপ নেবেন না তোমাদের হাতে রাখার জন্য এটা ঘুষ বলে ধরে নেবেন, সে তিনি বুঝবেন। অতনু ওর একটা হাত চেপে ধরে বলে, এই শান্তু, পাগলামি করো না। এ করার পরও কি আমাদের পার্টি কোনো স্টেপ নেবে না ভাবো? মানে তোমার মুখ বন্ধ করার স্টেপ? পাগলকে বাজারে ছেড়ে রাখা যায় না, জানো তো। আর ও ছেলেটা তো তোমার জীবন অস্থির করে তুলেছিল। অতনু, ভুলে যেও না, ও আমাকে সত্যিই ভালোবাসত, পুজো করার মতো করে। অত ভালো কেউ কোনোদিন বাসবে না। অমন ভালোবাসা শতকরা একটা মেয়েও পায় কিনা সন্দেহ। সেজন্য আমার দুর্বলতা বলো, কৃতজ্ঞতা বলো, থাকতে বাধ্য। আর তা না হলেও একটা নিরপরাধ ভালো ছেলের প্রাণের বিনিময়ে তোমরা ফুর্তির টাকা লুটবে, এ তো ক্রিমিনাল। যাও, তোমরা যা যা স্টেপ নিতে চাও নিও। মারবে? এই তো, মেরো। আমার আর বাঁচবার ইচ্ছেও নেই। এ পাপের বোঝা ঘাড়ে করে বেঁচে থাকার কোনো মানে হয় না। কি ফুর্তি ফুর্তি করছো? কে বলেছে আমরা অত টাকা মেরেছি? তোমার কথাতে তো বেড়েই গেল। আমি তো কত টাকা বলিনি। বিদ্রুপ শানিত হয়ে ওঠে শান্তুর গলা। শোনো, আচ্ছা একটু এদিকে এসো, এই ছায়াটায় 5 মিনিট আমার কথা শোনো, তারপর যা খুশি করো। সান্ত্বনা খুবই বিচলিত আর উত্তেজিত ছিল বলেই, কিংবা এতকালের পরিচয়ের পর যে পরিচয় প্রায় প্রেমের পর্যায়ে পৌঁছেছিল, ব্যক্তিগতভাবে অতনুকে অবিশ্বাস কি ভয় করার কথা মাথাতে যায়নি। সে নির্ভয়েই ওর সঙ্গে এই গাছটার ছায়া এসে দাঁড়ালো। তাছাড়া পথ জনবিরল হয়ে এসেছে ঠিকই, একেবারে নির্জন তো হয়নি। কিন্তু অতনুরই বা কী উপায় ছিল আর সান্ত্বনার কণ্ঠ চিরকালের জন্য বন্ধ করার? এ সুযোগ ছাড়লে যাবার সুযোগ পাবে, তারই বা নিশ্চয়তা কি? তাছাড়া বেশি ভাবারও তো সময় ছিল না। আতঙ্কগ্রস্ত মানুষের চিন্তা বিবেচনা করার অবস্থাও থাকে না তেমন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, ব্যক্তিগত। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।